জামাত ইসলামের কাজ 4 ভাগের 3 ভাগ বিএনপি করে দেবে। জামাত ইসলাম এখন বিএনপিকে এমন একটা ফাঁদে ফেলেছে, এমন একটা গর্তের কিনারে এনে ফেলেছে, বিএনপির এখন কোনো সুযোগ নাই এখান থেকে উল্টা দিকে হাঁটার। দ্বিতীয় দিনেই বিএনপি সরকারের সব রহস্য ফাঁস হয়ে গেছে। কি সেই রহস্য? প্রধানমন্ত্রী হয়ে এক বিরল অধ্যায়ের সূচনা করলেন জনাব তারেক রহমান। আমাদের নতুন সরকার প্রধান কিছু অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন। আজকে যদি বিএনপি বলে যে আমি চাঁদাবাজি বন্ধ করবো, তারা ইলেকশনের ম্যানিফেস্টোতে বলেছে যে আমরা চাঁদাবাজ মুক্ত, দলই থাকবে না, একদম বিএনপি নামে কোনো দলই থাকবে না যদি চাঁদাবাজি বন্ধ করি। এবং আমার যদি লাভ না হয় আমি কেন বিএনপি করবো, তাই না? এই লোক যদি সংবিধান নিয়ে আমাদেরকে হাইকোর্ট দেখায় তাহলে শেখ হাসিনা টিএম পদত্যাগ করেন। এই লোক যদি এই গুন্ডা বদমাশ মাস্তান, এই মিথ্যাবাদী, এই কনভিক্ট, খামবাচোর, গণহত্যাকারী, খুনি, এই লোক যদি সংবিধানে করে শয়তানি করে, তাহলে পরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে বসবে। আবার জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আজকে এতিমদের সাথে ইফতার খেয়ে বলেছেন এই এতিমদের মধ্য থেকেও একজন কোনো একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে। আমি সেলুট জানাই ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যকে। যে নিজের বাবাকে অস্বীকার করে সে তো অবৈধ সন্তান। জুলাই সনদকে যদি আপনি অস্বীকার করেন, ইউনুস সরকারের কার্যক্রমকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে জাতীয় নির্বাচন অবৈধ, আপনার প্রধানমন্ত্রী অবৈধ, আপনার যে মন্ত্রী পরিষদ এটাও তো অবৈধ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, অ্যাকশন শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সামনে এসেছে। আমরা সুজনের যিনি পরিচালক ডক্টর বদিউজ্জামান, তার একটা বক্তব্য শুনছিলাম। নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনে যে সমস্ত অনিয়মগুলো হয়েছে এই বিষয়ে আলোকপাত করতে গিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন। তার আগে তো টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, 70টা আসনকে তারা একটা স্যাম্পল হিসেবে ধরে নিয়ে সেখানে 21% জাল ভোট পড়েছে, 46.5% কেন্দ্রে ভোটারদেরকে যেতে বাধা দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঘটনা ঘটেছে। এই বড় অনিয়ম দেখানোর পরে সুজনের পরিচালক বদিউজ্জামান তিনি বলছেন যে বিরোধী দলের পক্ষ থেকে যখন একাধিক জায়গায় নির্বাচন কেন্দ্রগুলোতে ভোট জালিয়াতি, ফল উল্টে দেয়া, এমনকি নির্বাচন শেষ হবার পরে সন্ধ্যা 7টা সাড়ে 7টা পর্যন্ত যখন আমরা দেখছি একের পর এক বিভিন্ন জায়গায় জামাত সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন, তারপরে হঠাৎ করে মিডিয়ায় একটা স্থবিরতা, এরপরেই ফলাফল উল্টে যাওয়া শুরু হলো। সেখানে তিনি একটা উদাহরণ দিয়েছেন এভাবে। ঢাকা 16 আসনের যিনি জামাতের প্রার্থী ছিলেন কর্নেল আব্দুল বাতেন আর্মি ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে তার যে নির্বাচনী বিষয়গুলো ছিল, যে ফলাফলগুলো, ওভারঅল একটা কেন্দ্র বাদে সমস্ত কেন্দ্রগুলোতে তিনি 1000, 1500, 2000 ভোটে এগিয়ে থাকছেন, এরকম খবর আমরা পাচ্ছি। হঠাৎ করে মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতে দেখলাম যে সেখানে ওইটাকে উল্টিয়ে দিয়ে আমিনুলকে এগিয়ে রাখা হচ্ছে, অর্থাৎ আমিনুল এগিয়ে আছে। এরকম অসংখ্য অনিয়ম, অভিযোগ এবং তার সত্যতা পাওয়া গেছে। তো এরপরে এই অন্তত 30টি আসনে নির্বাচনের ফলাফল পুনঃগণনার জন্য বিরোধী দলের পক্ষ থেকে ইসিকে চিঠি দেওয়া হয়েছিল। ইসি কি করলেন? রাতের অন্ধকারে তড়িঘড়ি করে বিরোধী দলের ওই অভিযোগকে আমলে না নিয়ে তারা গ্যাজেট প্রকাশ করে দিলেন। এটি দেখুন, আপনারা বদিউজ্জামানের মুখেই শুনুন। নির্বাচনের সময় কারচুপি কিংবা নির্বাচনটা জাস্ট এবং ফেয়ার হয়েছে কিনা নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে নির্বাচন কমিশন তদন্ত সাপেক্ষে সেই নির্বাচন বাতিল করতে পারবে এবং নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের নির্দেশ দিতে পারবে। তো এবার এই প্রশ্নগুলো উঠেছে, আপনারা তুলেছেন, আমরাও তুলেছি, কিন্তু নির্বাচন কমিশন তদন্ত করে নাই। নির্বাচন কমিশন বরং যেটা করেছে, তড়িঘড়ি করে গভীর রাতে তারা গ্যাজেট প্রকাশ করে দিয়েছে। তো গ্যাজেট প্রকাশ করার একটা তাৎপর্য হলো, নির্বাচন কমিশন যখন গ্যাজেট প্রকাশ হয় তখন নির্বাচন কমিশনের এটা এখতিয়ারভুক্ত হয়ে যায়। তারা হাত মুছে নিয়েছে, তাদের আর কোনো কিছু করণীয় নাই। ওটা ইলেকশন পিটিশন এবং ট্রাইব্যুনাল এটা সিদ্ধান্ত হইতে হবে, নির্বাচন কমিশনের আর কিছু করার নেই। এবং আমরা এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আমরা সুপারিশ করেছিলাম। আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশন নির্বাচনের পরে 48 ঘন্টার মধ্যে তারা নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা এটা সার্টিফাই করবে। এটা গুরুত্বপূর্ণ, কারণ নির্বাচন কমিশনই স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন করার জন্য। এখন তারা যেটা করে, যেটা রিটার্নিং অফিসাররা যেই ফলাফল দেয় এটাই তারা গ্যাজেট হিসেবে প্রকাশ করে দেয়। তারা যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তারা তাদের সেই দায়িত্বটা পালন করে না। এখন প্রশ্ন হচ্ছে, কেন এরকম হলো? ইসি এরকম সিদ্ধান্ত কেন নিলেন? আসলে এই মিডিয়া, ইসি, এদের প্রত্যেকেরই এ ধরনের একটা বোঝাপড়া ছিল, আগে থেকেই একটা আন্ডারস্ট্যান্ডিং এদের ভিতরে ছিল যে জামাত ইসলামকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, নিজেরা নিজেরা এই করতে হবে। অর্থাৎ এই অর্থে আমরা বলতে পারি যে পূর্ববর্তী ইসি হাবিবুল আওয়াল এবং তার আগে যাদের পরিণতি যেটা হয়েছে, আমার কাছে মনে হয় না যে এই বর্তমান ইসি তার চেয়ে খুব বেশি ভালো কাজ করেছেন। এটি চিন্তা করার মতো কোনো সুযোগ আছে বলে আমাদের কাছে মনে হয় না। যাই হোক, সেই নির্বাচনের পরে, এরকম একটা ত্রুটিপূর্ণ নির্বাচনের পরে, অভিযোগে ভরা একটা নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করলেন। আমরা বিএনপিকে এই জায়গায় একটু বলতেই হয় যে এই ধরনের নির্বাচন কোনো দরকার ছিল না।
কোনো দরকার ছিল না। 17 বছর মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের ভোটের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। আপনারা চাইলেই মানুষের এই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেন। এইটার কারণে যেটা হলো, হয়তো ক্ষমতা পেলেন, 5 বছর ক্ষমতার স্বাদ উপভোগ করলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এই 2026 সালের নির্বাচন 2008 সালের নির্বাচনের সাথে তুলনীয় হবে। শেখ হাসিনার রাতের ভোটের সাথে তুলনীয় হবে, শেখ হাসিনার আমিডামি ভোটের সাথে তুলনীয় হবে, শেখ হাসিনার বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোটের সাথে তুলনীয় হবে। তাহলে ওই জায়গাটা থেকে কিন্তু বেরোতে পারলেন না আপনারা, বাংলার জনগণও ওই জায়গা থেকে মুক্তি পেল না। তো যাই হোক, যেভাবেই হোক, বিএনপি সরকার গঠন করেছে, জামাত ইসলামের পক্ষ থেকেও তাদেরকে সহযোগিতার পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে। বিরোধী দল হিসেবে জামাত যেটা করতে পারতো, হয়তো বিএনপিকে তারা নাজেহাল করতে পারতো, বিভিন্নভাবে তাদেরকে আন্দোলন সংগ্রাম করে এই নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তারা আরো কিছু করতে পারতো। কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে একটি ইতিবাচক অ্যাপ্রোচ করা হয়েছে যে না, আপনারা দেশ চালান, আমরা আপনাদের কাজের সমালোচনা করব। আর তারা অত্যন্ত চমৎকার একটা পদক্ষেপ নিয়েছে, যেটা তারা বিএনপির যে মন্ত্রী গঠিত হয়েছে মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদের সদস্যদের পিছনে তারা একটা ছায়া মন্ত্রী পরিষদ তাদের পিছনে আতশ কাঁচের মতো লাগিয়ে রাখবে। অর্থাৎ এখানে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া হয়েছে। মাঠের রাজনীতি থেকে, রাজপথের লড়াই সংগ্রাম থেকে রাজনীতি কিন্তু এখন বুদ্ধিমত্তার দিকে চলে যাচ্ছে। এটি একটা ভালো দিক। মাঠের জ্বালাও পোড়াও এইগুলো বাংলার মানুষ দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে গেছে। এখন বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা যায়, তাদেরকে কিভাবে অসার প্রমাণিত করা যায়, তাদেরকে কিভাবে অর্বাচীন প্রমাণ করা যায়, এই কৌশলে আগাচ্ছে জামাত ইসলাম। তো জামাত ইসলাম যখন এই কৌশলে আগাচ্ছে, তখন বিএনপির ভিতর থেকে একটা মহল, যারা খোদ আওয়ামী লীগ থেকে উঠে এসেছে, তারা মূলত বিএনপি নয়, তারা এখনো আওয়ামী লীগ, বিএনপির শ্রদ্ধাবরণে থেকে তারা মূলত গুপ্ত বিএনপি। এরা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে, তাদের তালাবদ্ধ অফিসগুলোকে তারা অবমুক্ত করে দিয়েছে। তারা আওয়ামী লীগকে বাংলার রাজনীতিতে আবার পুনর্বাসনের একটা প্রচেষ্টা চালাচ্ছে। অবশ্য এটা এমনি এমনি নয়, এটা শুধু শুধু যেটা তারা করেছে তা নয়, এখানেও বিরাট একটা ডিলিংস এর ব্যাপার সেবার আছে। একটা ডিলিংস এর মাধ্যমে এই কাজটি করা হচ্ছে। আর বিএনপি যখন আওয়ামী লীগকে নিয়ে এই ধরনের পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে, তাদেরকে পুনর্বাসন করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছে এবং বাংলাদেশে তাদের রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে, ঠিক সেই সময় দেখেন শেখ হাসিনা পরিষদের সাধারণ সম্পাদক তিনি তারেক রহমানকে উদ্দেশ্য করে কি বক্তব্য দিচ্ছেন এবং তিনি তারেক রহমানকে কি ভাষায় গালমন্দ করলেন, বিএনপির ভাইরা এইটা একটু শুনবেন দয়া করে। কাছে নিয়ে ডাক দিয়ে বলে, সালাউদ্দিন, এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে কথা বলা যাবে না, তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা যাবে না, বিকজ আমরা অবজার্ভ করি আমাদের জন্য তারা কি করে। আমি বলি সরি, আপনাদের কাছে দুঃখিত। আমার যতদিন পর্যন্ত আমার জীবন থাকবে, যতদিন পর্যন্ত জবান থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার মুখে একটি কথা আসবে, ততক্ষণ পর্যন্ত বলবো, এই তারেক রহমান 21শে আগস্টের মাস্টারমাইন্ড, এই তারেক রহমান এই তারেক রহমানের বাবা জিয়া রহমান বাংলাদেশে, এই তারেক রহমানের বাবা জিয়া রহমান বাংলাদেশে জামাতকে প্রতিষ্ঠিত করেছে। তার মা 2001 সাল থেকে এই জামাত শিবিরের গাড়িতে পতাকা দিয়েছে। এখনো তারেক রহমান নির্বাচনে বিজয়ী হওয়ার পরে প্রথমে জামাতের আমির শফিকুর রহমান, তার বাবার নাগর, তার মার নাগর শফিকুর রহমান জামাতের আমির, তার বাসায় গিয়েছে। সুতরাং এই তারেক রহমানের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের কোনো কম্প্রোমাইজ হতে পারে না। যখনই সুযোগ পাবে তখনই শেখ হাসিনাকে হত্যা করতে যাবে, সে যখনই সুযোগ পাবে সে ধানমন্ডি 32 নম্বর ভেঙে দিবে। আপনারা মনে করেন এই ধানমন্ডি 32 নম্বর কে ভেঙেছে? এই ধানমন্ডি 32 নম্বর তারেক রহমানের নির্দেশে ভাঙা হয়েছে। এই ধানমন্ডি 32 নম্বর তারেক রহমান লোকজন পাঠিয়ে, ইশরাক হোসেনকে পাঠিয়ে, বুলডোজার পাঠিয়ে এই ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে। যে ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে তার সাথে কি আমাদের কোনো আপোষ হতে পারে? যে ধানমন্ডি 32 নম্বর ভেঙেছে তার সাথে কি আমাদের কোনো কম্প্রোমাইজ হতে পারে? ধানমন্ডি 32 হচ্ছে আমাদের আদর্শের ঠিকানা। যে আমাদের আদর্শের ঠিকানাকে ভেঙে দিতে পারে তার সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হতে পারে না। যে আমাদের নেত্রী শেখ হাসিনাকে 21শে আগস্ট গ্রেনেড হামলা করে হত্যা করতে চায় তার সাথে কোনো আপোষ হবে না। তারেক রহমান যেখানে আছে সেখানে আমরা প্রতিবাদ করবো। শুধু বাংলাদেশে নয়, তারেক রহমানকে আরো বলতে চাই, বাংলাদেশে যদি আমাদের আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের একটি নেতা কর্মীকে আহত করা হয়, আপনি পৃথিবীর যেই প্রান্তে যাবেন না কেন, আমরা আপনাকে পৃথিবীর সেই প্রান্তে ইনশাআল্লাহ প্রতিহত করবো। শুনেছেন, জামাত ইসলাম কোনোদিন আপনাদের আর যাই হোক এই ভাষায় গালিগালাজ করবে না। আর অপরদিকে আমরা দেখছি নব্য বিএনপি যারা, এরা জামাতকে নির্মূল করার হুমকি দিচ্ছে, জামাতকে শেষ করে দেবার হুমকি দিচ্ছে। আজও এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেয়েটা, ওই যে শান্তা, যাকে নারায়েত তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে ছাত্রদল মাইক কেড়ে নিয়েছিল, শান্তাকে একটা মেয়ে হুমকি দিচ্ছে যে তোদেরকে কচু কাটা করবো। মেহজাবিন নামে একটা মেয়ে, সোনিয়া মেহজাবিন, আমি জানি না এই মেয়ে আসলে এই মেয়ে কিনা, নাকি হিজরা, নাকি গুপ্ত আওয়ামী লীগ, নাকি গুপ্ত বিএনপি,
এটা ছাত্রদল বা বিএনপির এটি অবশ্যই যাচাই বাছাই করা উচিত। সে পরিষ্কার করে একটা ফেসবুক পোস্ট দিয়ে সেখানে তার পরিকল্পনার কথা বলছে যে জামাত ইসলামকে যে করেই হোক, প্রয়োজনে আওয়ামী লীগ এখানে এসে রাজনীতি করুক, আমাদের কোনো সমস্যা নাই, বামদের হাতে জামাতকে ছেড়ে দিতে হবে, জামাত আমাদের প্রধান শত্রু, আওয়ামী লীগ থাকুক বামপন্থী থাকুক আমাদের কোনো সমস্যা নেই, জামাতকে নির্মূল করতে পারলেই তো আপনারা যা চান সেটাই সফল হয়। ইন দ্য মিন টাইম আপনারা শুনেছেন লন্ডনে আইটিভির সাথে সজীব ওয়াজেদ জয় একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারেও সজীব ওয়াজেদ জয় তারেক রহমানকে এই নির্বাচনকে স্বীকৃতি দিতে চাচ্ছেন না, কিন্তু তারেক রহমানের সাথে তিনি বসতে রাজি হচ্ছেন। অর্থাৎ তার আগে তারেক রহমান কিন্তু এরকম একটা ইঙ্গিত দিয়েছিল যে শেখ হাসিনার ছেলে মেয়েরা ইচ্ছা করলে রাজনীতি করতে পারে, তো করুক, কিন্তু বিএনপির প্রতি তাদের যে বিদ্বেষ, বিএনপির প্রতি তাদের যে মনোভাব, এই মনোভাবের কি পরিবর্তন আসবে? আপনারা যে বক্তব্য শুনলেন এটি শুনে কি মনে হলো আপনাদের জানাবেন কমেন্টস বক্সে। আর যারা নতুন এসেছেন আমার চ্যানেলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিন। আমি আপনাদেরকে প্রায় বলতাম না যে একটা গুপ্ত সরকার আছে যেটা সরকারের ভিতরেও মানে চুপচাপ থেকে ভিন্ন পারপাস সার্ভ করতেছে। তো সেই সরকারের ভিতরে একটা সরকার যেটাকে বলা হয় ডিপ স্টেট, সেই ডিপ স্টেট নিয়ে মানব জীবনের একটা কলাম লিখেছে। যদিও মানব জীবনের এই কলামটা আসলে মানে কোনো কুলকিনারা নাই, আগামাথা নাই, যে আসলে কোথায় কি বলতেছে, সোর্স কি, কাদেরকে মিন করতেছে, বাট তারপরে এটা একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। আমি মনে করি যে এটার সত্যতা আছে। মানব জীবন লিখেছেন 3 উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, কিন্তু কেন? 3 জন উপদেষ্টা ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন, নির্বাচন দিতে চাননি। হ্যাঁ, তো লিখেছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তত 3 জন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করার জন্য নানামুখী খেলায় লিপ্ত ছিলেন, এবং অন্য একজন উপদেষ্টা ছিলেন অবশ্য সুবিধাবাদী ভূমিকায়। তো অন্য যে উপদেষ্টা ছিলেন সুবিধাবাদী ভূমিকায় তিনি তো আমরা জানি খলিলুর রহমান, কোনো সন্দেহ নাই, তিনি 2 পক্ষকেই খুশি রেখে সময়টা কাটিয়েছেন, তিনি বরাবরই অস্থির। তো বাকি যে 3 জন উপদেষ্টা, এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস। তারা কৌশলের অংশ হিসাবে মব সন্ত্রাসকে উস্কে দিতেন। শুরুতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রফেসর ইউনূস চিন্তা ভাবনা করেছিলেন। পরে তিনি এক গাদা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন, এবং এগুলোর পিছনে ক্ষমতার মেয়াদ আরো বাড়ানোর ছক ছিল এমনটাই বলা হচ্ছে। এবং ওই 3 উপদেষ্টার চাপের কারণেই দ্রুত নির্বাচন থেকে পিছু হটেন ডক্টর ইউনূস। তাদের যুক্তি ছিল, মানে সেই 3 উপদেষ্টার যুক্তি ছিল, নির্বাচন এত তাড়াতাড়ি দেওয়া ঠিক হবে না। যদি এত তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হয় তাহলে গন্ডগোল হবে, এক দল বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আরেক দল বলবে হয়নি, তখন পরিস্থিতি সামাল দেওয়া সত্যিকার অর্থেই কঠিন হয়ে দাঁড়াবে। এইসব যুক্তির পিছনে তাদের একটা বিশেষ মতলব ছিল। তারা চেয়েছিলেন ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং কৌশলে তাদের পছন্দের শক্তির কাছে ক্ষমতা তুলে দিতে। তাদের পছন্দের শক্তি, এখানে এই পছন্দের শক্তি বলতে কিন্তু জামাত ইসলামকেই বুঝিয়েছেন মানব জমিন, যদিও তারা বলেনি এটা। কিন্তু এইসব পরিকল্পনা ভেস্তে যায় জনচাপে এবং ভূরাজনৈতিক কারণে। এখানে আঞ্চলিক শক্তিও ছিল ভীষণ তৎপর। আঞ্চলিক শক্তি হিসেবে এখানে ভারত চেনা হয়েছে। এই আঞ্চলিক শক্তিগুলো চেয়েছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজন করতে। হ্যাঁ, এর পেছনে অন্যতম উদ্দেশ্য ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বের অবসান। আঞ্চলিক শক্তিগুলো চেয়েছে ইউনূস সরকার যত দ্রুত বিদায় হয় ততই ভালো, কারণ ইউনূসের কোনো কন্ট্রোল ছিল না, উপদেষ্টারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতেন, এবং আন্তর্জাতিক শক্তিগুলোকেও এই উপদেষ্টারা কনভিন্স করার চেষ্টা করতেন। এবং নির্বাচন দ্রুত হলে কি কি সমস্যা হতে পারে এবং কেন নির্বাচন হতে দেওয়া উচিত না, এই 3 উপদেষ্টা বলতেছেন যে নির্বাচন হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না, কারণ দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক, এই সুযোগে অন্য পক্ষ ক্ষমতা নিয়ে নিতে পারে, ফলে ভুলণ্ডিত হতে পারে আমাদের জুলাইয়ের চেতনা। এবং এই যুক্তি দিয়ে ওই 3 উপদেষ্টা একটি আন্তর্জাতিক শক্তিকে কনভিন্স করতে সক্ষম হয়েছিলেন। সে আন্তর্জাতিক শক্তি হচ্ছে আমেরিকা, কোনো সন্দেহ নেই। ওই 3 উপদেষ্টা আমেরিকাকে বুঝিয়েছিলেন যে এখন যদি নির্বাচন হয় তাহলে গন্ডগোল হবে, সেই গন্ডগোলের সুযোগে 3য় পক্ষ সুবিধা নিতে পারে, সুতরাং এখন নির্বাচন হওয়া ঠিক হবে না। এই বিষয়ে তারা একটি আন্তর্জাতিক শক্তিকে বুঝাতে সক্ষম হয়েছিলেন, এবং সেই শক্তি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বলে আমার বিশ্বাস। এবং এর পিছনে আরো কিছু যুক্তি রয়েছে যা ছিল আত্মঘাতী এবং ক্ষমতা লিপ্সার কৌশল। প্রতিদিন সন্ধ্যা হলে তারা বৈঠকে বসতেন, এবং সেখানে আরো 2-1 জন থাকতেন যারা ক্ষমতায় না থেকেও ছড়ি ঘুরাতেন। এই যে ছোটন গ্যাংয়ের কথা শুনেন না, সেই ছোটন গ্যাংয়ের 2 জন থাকতেন। এক পর্যায়ে তারা এতই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনূস অসহায় হয়ে পড়েন, এবং প্রফেসর ইউনূস বারবার একবার এই পক্ষের চাপে একবার এই পক্ষের চাপে বারবার তিনি সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন। একটি আঞ্চলিক শক্তির চাপ, মানে ভারতের চাপ, এবং ডক্টর ইউনূসের নিজের অঙ্ক মিলাতেই ইউনূস নির্বাচনমুখী হতে বাধ্য হন।
ইউনূসের হিসাব নিকাশ ছিল যে যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে ইউনূসের ব্যক্তিগত পুঁজিপাট্টা সবই যাবে। ইউনূস শূন্য হাতে বাড়ি ফিরবেন এবং ইউনূসের ইমেজ বলে আর কিছুই থাকবে না। এবং তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠক ছিল নির্বাচনমুখী হওয়ারই একটি অংশ। যদিও এটা নিয়ে সমালোচনা আছে যে একটা দেশের প্রধান লন্ডন যাচ্ছেন একটা দলের প্রধানের সঙ্গে বৈঠক করার জন্য, এটা একটু দৃষ্টিকটু। আমি এখনো মনে করি যে তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য ডক্টর ইউনূসের লন্ডনে যাওয়া ঠিক হয়নি। যদি কথা বলতে হতো তাহলে তিনি অন্যভাবেও বলতে পারতেন, কিন্তু এটি সরকার প্রধান লন্ডনে উড়ে গেলেন একটি দলের প্রধানের সঙ্গে বৈঠক করার জন্য, এটা একটু দৃষ্টিকটু লেগেছে আর কি। তো এই ইউনূসের সঙ্গে তারেকের লন্ডন বৈঠক ছিল নির্বাচনমুখী হওয়ারই একটি অংশ। যদিও এই তিন উপদেষ্টারা বৈঠকের আগেই নানা ষড়যন্ত্রে যুক্ত হন এবং বলতে থাকেন তারেক রহমানের সঙ্গে লন্ডনের এই বৈঠক প্রফেসর ইউনূসের প্রশাসনকে দুর্বল করবে, মানুষের কাছে ভুল বার্তা যাবে। এমনকি বৈঠকের ফলাফলকেও বানচাল করতে তারা ভীষণ তৎপর হয়ে ওঠেন, কাজে লাগান তাদের পছন্দের রাজনৈতিক শক্তিকে, এবং এই রাজনৈতিক শক্তি হচ্ছে জামাত ইসলামী। সুতরাং জামাত ইসলামীও প্রতিক্রিয়া জানান যে কেন ডক্টর ইউনূস একজন সরকার প্রধান হয়ে লন্ডনে উড়ে গেলেন একজন দলীয় প্রধানের সঙ্গে বৈঠক করার জন্য। এবং জামাত ইসলাম প্রতিবাদ করে এবং তারা বলে যে সেখানেই রাজনৈতিক সমঝোতা হয়ে গিয়েছে এবং সুতরাং নির্বাচনটা সুষ্ঠু হবে না বলে জামাত নানাভাবে প্রতিক্রিয়া জানাতে শুরু করে। এর ফলে প্রফেসর ইউনূস আবারও দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান এবং নির্বাচন তখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। দেশের ভিতরকার একটি শক্তি নানাভাবে চাপ দিতে থাকে, তারা বলে যে নির্বাচন ছাড়া বিকল্প নাই, তা না হলে অন্য বিপদ হতে পারে। এরপরও এই নির্বাচন বিরোধী শক্তি হিসেবে পরিচিত তিন উপদেষ্টা থেমে যাননি, ধীরে ধীরে তারা প্রশাসনকে কবজা করে নেয়, এমন এক পরিস্থিতি তৈরি করে যাতে এক পর্যায়ে মনে হয়েছিল যে প্রফেসর ইউনূসকে হটিয়ে তারা ক্ষমতার মসনদে চলে যাবে। কিন্তু পদ্মার আড়ালের এই অপতৎপরতার উপর প্রধান রাজনৈতিক দল বিএনপি খুব তীক্ষ্ণভাবে নজর রাখতেছিল, কারণ বিএনপি বরাবরই চেয়েছে যে নির্বাচনটা হোক। বিএনপি কোনো হটকারী সিদ্ধান্তে প্রতিক্রিয়া দেখায়নি, বরাবরই চুপ ছিল। কিন্তু মব সন্ত্রাস প্রশাসনের গতি থামিয়ে দিচ্ছিল বারবার। প্রথম আলো ডেইলি স্টারে যেদিন আগুন সন্ত্রাস হলো সেদিনের পরিস্থিতি পর্যালোচনা করলেই অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। প্রশাসনকে কারা নির্দেশ দিয়েছিল যাতে পুলিশ সময় মতো না যায়? বাস্তবে কি তাই ঘটেছিল? পুলিশ সেখানে অনেক বিলম্বে ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেদিন পুলিশের বড় কর্তার ভূমিকাও ছিল বেশ রহস্যজনক। এবং এই প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগানো নিয়ে প্রফেসর ইউনূসকে অন্ধকারে রাখা হয়। পরে ডক্টর ইউনূস একজন সিনিয়র সাংবাদিককে বলেছিলেন যে তখন তিনি ঘুমিয়েছিলেন, তিনি কিছুই জানতেন না, সকালে উঠে তিনি জানতে পারেন যে এত কিছু ঘটে গিয়েছে। এর আগে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া হয় দেশে, এই সুযোগও নিতে চেয়েছিলেন কেউ কেউ, তবে সেনাবাহিনী ছিল খুবই সতর্ক, শক্তিগুলো ছিল তৎপর। সোশ্যাল মিডিয়া পর্যালোচনা করলে আরো কিছু আলামত পাওয়া যায় যে কারা কারা বিদেশে বসে এই প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগানোর জন্য উস্কানি দিয়েছিল। যাই হোক, এই তিনজন উপদেষ্টা শুধু দেশেই নয় বিদেশে গিয়েও নানা কূট কৌশলের সঙ্গে যুক্ত ছিলেন। একজন উপদেষ্টা দক্ষিণ এশিয়ার একটি দেশে গিয়ে একদিন তো নিখোঁজই হয়ে গিয়েছিলেন। বাংলাদেশ মিশন তাকে হন্য হয়ে খুঁজেছে, তার হদিস পাওয়া যায়নি তখন। আবার এই উপদেষ্টারা জামাত ইসলামের পক্ষে ভুয়া জনমত জরিপ করার জন্য সক্রিয় ছিলেন এবং বেশিরভাগ জনমত জরিপ ছিল ফরমাইশি এবং বাস্তবতা বিবর্জিত। টেবিলে বসেই এইসব অনেকগুলো জরিপ তৈরি করা হয় যেখানে বলা হবে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে ইত্যাদি, এবং বিভিন্ন দূতাবাসগুলোতেও এইসব উপদেষ্টাদের অবাধ বিচরণ ছিল। তারা বিদেশি কূটনীতিকদের বারবারই বলেছেন যে নির্বাচনে অপ্রত্যাশিত শক্তির উত্থান ঘটবে। জমিনের মতে যে এইসব জরিপগুলো ছিল ভুয়া এবং তারা এগুলো নিজেরা টেবিলে তৈরি করেছিল জামাত ইসলামের জনপ্রিয়তা বেশি দেখানোর জন্য। এবং এই তিন উপদেষ্টা নির্বাচনের দিনেও বেশ তৎপর ছিল, তাদের নজর ছিল পছন্দের আসনগুলোর দিকে। বেশ কিছু আসনের ফলাফল পর্যালোচনা করলে অবিশ্বাস্য কিছু তথ্য পাওয়া যায়। যদিও সন্ধ্যা থেকেই এই তিন উপদেষ্টারা অনুমান করতে থাকেন যে জামাত ইসলাম ক্ষমতায় আসতেছে না, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এখন যদি নির্বাচন নিয়ে কোনো খেলা খেলে তাহলে উল্টা বিপদ ডেকে আনবে। তাই এই তিন উপদেষ্টা তাদের যে প্ল্যান 2 বা প্ল্যান বি, এই প্ল্যান বি বাস্তবায়ন থেকে বিরত থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কি ছিল তাদের সেই পরিকল্পনা, যে যদি তারা দেখে যে বিএনপি জয়লাভ করতেছে তাহলে তাদের নেক্সট পরিকল্পনাটা কি ছিল? সেটাই হচ্ছে গিয়ে প্রশ্ন। এরপর মানব জমিন আর কিছু লিখেনি। দর্শক, যাই হোক, নির্বাচন হয়ে গিয়েছে, মোটামুটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা এসেছে। আমরা চাই বা না চাই বিএনপিকে আমাদের 5 বছরের জন্য সহযোগিতা করা উচিত। এবং যেই তিনজন উপদেষ্টার কথা মানব জমিন লিখেছে সেই তিনজন উপদেষ্টার ভিতরে আমি অনুমান করতে পারি হয়তো একজন আদিলুর রহমান খান, বাকি দুইজন হয়তো অনুমান করতে পারি, বাট নামটা বলা ঠিক হবে কিনা জানি না।
আরেকটু দেখতে হবে। বাট একজন যে আদিলুর রহমান খান, এতে কোনো সন্দেহ নাই। বাকি দুজন উপদেষ্টা কারা সেটা অবশ্যই আপনারা অনুমান করতে পারেন, আমিও পারি। বাট নির্বাচনটা হয়ে গিয়েছে, ভালোই হয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে, মানব জমিন এই সূত্রটা আসলে কোথায় পেলো, কি মাধ্যমে পেলো, কোনো সোর্স টোর্স কিছু নাই। এবং মানে এটা অনেকে আবার গল্প বলতে পারেন, যেটা গল্প বলে দিল, এটা বলতেই পারেন। বাট মানব জমিন একটি প্রথম শ্রেণীর গণমাধ্যম বাংলাদেশের জন্য অবশ্যই, এবং তারা শেখ হাসিনার আমলে অনেক ভালো ভালো খবর দিয়েছে, অনেক গোপন খবরও দিয়েছে, এবং তাদের দূতাবাস কানেকশনটা অত্যন্ত তীব্র। সুতরাং এই মানব জমিনে যখন একটা সম্পাদকীয় লেখা হয় বা একটা কলাম লেখা হয়, তখন সেটাকে অবশ্যই আমরা গুরুত্বের সঙ্গেই নেব এবং আমরা নেইও। তো এই কারণে আসলে এই কলামটা পড়া, এবং আমি আগেই বলেছিলাম যে একটা ডিপ স্টেট আছে, যে 3 জন উপদেষ্টা বা সঙ্গে আরো অনেকে আছে, এবং বিদেশে কিছু ইউটিউবারও আছে, তারা চেয়েছিল যে যাতে নির্বাচনটা না হয়। এখন মানব জমিন তো অবশ্যই জামাত ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, তারা বিএনপির পক্ষে, তাদের এই কলামে বুঝিয়ে দিয়েছে। কিন্তু ওই 3 উপদেষ্টার যুক্তি ছিল এটা যে যদি বিএনপি ক্ষমতায় যায়, তাহলে তারা এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে না, তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে এবং জুলাই চেতনা ভুলণ্ডিত হবে, এবং বাংলাদেশ আবার সেই চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসের দিকে ফিরে যাবে। এটা ছিল কিন্তু ওই 3 উপদেষ্টা যুক্তি। সুতরাং ওই 3 উপদেষ্টাকে মানব জমিনে যেভাবে খারাপ বলে বর্ণনা করা হয়েছে, তারা কিন্তু ওইরকম না। তারা কিন্তু নিজেদের স্বার্থে কিছু করেন নাই, যে নিজেরা গাড়ি বাড়ির মালিক হবো, ক্ষমতা ধরে রাখবো, তা কিন্তু না। তারা চেয়েছিল নির্বাচনটা যাতে না হয়ে প্রফেসর ইউনূস সরকার আরো কয়েক বছর, 1 বছর 2 বছর আসলে দীর্ঘায়িত হয়, এটাই তারা চেয়েছিল। তাদের যুক্তি ছিল যে বিএনপি ক্ষমতা এলে আসলে পরিবর্তন হবে না, 5ই আগস্ট যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, সেই পরিবর্তনটা হবে না। এই কারণে তারা চেয়েছিল যাতে ইউনূস সরকার দীর্ঘায়িত হয়, নিজেদের স্বার্থে না। কিন্তু সঙ্গে ছিল এই বিভিন্ন ইউটিউবাররা, তারপরে অন্যান্যরা, বাংলাদেশে যারা ছিল ডিপ স্টেটে তারা ছিল। সুতরাং মানব জমিন এখানে যেই 3 উপদেষ্টাকে একেবারে খারাপ করে দেখিয়েছে, এটা মানব জমিনের দৃষ্টিতে খারাপ হতে পারে, কিন্তু ওই 3 উপদেষ্টা কিন্তু নিজেদের স্বার্থে কিছু করেন নাই। তারা চেয়েছিলেন যাতে দেশটা সত্যিকারের পরিবর্তন আসে। হ্যাঁ, তারপরেও বিভিন্ন অস্থিরতা, মাপ সন্ত্রাস, বিভিন্ন কারণ আসলে ইউনূস সরকার আসলে ট্যাকেল করতে পারতেছিল না। নির্বাচন হয়ে গিয়েছে, ভালোই হয়েছে, নতুন নির্বাচন সরকার আসছে, ভালো কথা, উপদেষ্টাও চলে গিয়েছে। বাট বিএনপি কে অবশ্যই অনুরোধ করব যে যাতে জুলাই চেতনাকে ধারণ করে পরিবর্তনের জন্য কাজ করে। হ্যাঁ, বিএনপি সরকারের বয়স মাত্র 3 দিন। তো এই 3 দিন বয়সী একটি সরকারের সমালোচনা করতে চাই না, তাদেরকে আমি আরো সময় দিতে চাই। শুধু এটুকুই বলবো যে যদি জুলাই না হতো, তাহলে বিএনপি নির্বাচন করতো 2029 সালে শেখ হাসিনা সরকারের অধীনে, আর সিট পেত 6 থেকে 10টা মাত্র। হ্যাঁ, তো এখন এই জুলাইয়ের কারণেই 1500 মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে 20,000 মানুষ পঙ্গু হয়েছে। আমরা জুলাই পেয়েছি, সুষ্ঠু নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় আসছে। এখন বিএনপির উচিত এই জুলাইয়ের চেতনাকে বাস্তবায়ন করা, একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 21শে ফেব্রুয়ারি এক বিরল ইতিহাস সৃষ্টি করছে, দেখিয়ে দিয়েছে, কায়েম করেছে জামাত শিবির, পুরো বাংলাদেশকে বদলে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে 3 বাহিনীর প্রধান, রাষ্ট্রীয় আচার জামাত চেঞ্জ করে দিয়েছে। দর্শক, আমিরে জামাতের নেতৃত্বে জামাতের লোকজন, এমনকি দেশের বিভিন্ন জায়গায়ও জামাত নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন, সেখানে দাঁড়িয়ে দোয়া মোনাজাত করেছে। এটা নিয়ে রাজনীতিতে তোলপাড়, ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে, অনেকে বিব্রত, কিন্তু এটা আসল দিকটা কেউ দেখেন না। অনেকে বলেন যে জামাত বদলে গেছে। না, জামাত বদলে যায়নি, জামাত বাংলাদেশকে বদলে দিয়েছে। বাংলাদেশে কোনোদিন দেখেছেন শহীদ মিনারে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী, 3 বাহিনী প্রধান হাত তুলে দোয়া করে? এই দৃশ্য কোনোদিন কল্পনা করেছেন? বরং শহীদ মিনারের আশেপাশে কোরআনের আয়াত লেখা থাকলে মাদ্রাসা ছাত্রদের কোনো নড়াচড়া দেখলে মোবাইল চেক করে তাদেরকে হয়রানি করা হতো, এটা ঘটতো। সেই বাংলাদেশে এখন মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে মন্ত্রীরা, 3 বাহিনী প্রধান দাঁড়িয়ে দোয়া মোনাজাত করেন। এটা কার কারণে হয়েছে জানেন? এটা জামাতের কারণে হয়েছে। এটা আমিরে জামাত বাংলাদেশকে এই জায়গায় এনেছে। জামাত, আমিরে জামাত যদি শহীদ মিনারে না যেতেন, এটা ওই শাহবাগীদের শহীদ মিনার হয়ে থাকতো। এখন শাহবাগীদের শহীদ মিনার না, এটা এখন ইসলামপন্থীদের শহীদ মিনার। শহীদ মিনারে আগে নাজায়েজ বা আগে যে কর্মকাণ্ড, সেটাকে আপনি শিরক বিদআত বললো, এখন যেটা ঘটেছে এটাকে বলতে পারবেন, এটাকে ইসলামাইজ করা হয়েছে। দর্শক, আমি এটা নিয়ে ডিটেইলস কথা বলেছি, তারপর যে ঘটনা ঘটেছে এটা নিয়ে নতুন ভাবে বলি। দেখেন, শিরক বেদাত এটা এতে কাদের সাথে সম্পর্কিত? আপনি যে আমিরে জামাতের এই কাজকে শিরক বলছেন, বেদাত বলছেন, আমি কয়েকজন কওমি আলেমের সাথে কথা বলছি, কেউ বলছে না যে এটাকে শিরক, বলছে যে শিরকের আশঙ্কা থাকে, কিন্তু এতে আকীদা ঠিক থাকলে আশঙ্কা থাকে না। এবং এখানে মজার বিষয়, কেউ যদি এটাকে
জামাতের আমির কেন বললো এটা নিয়ে সমালোচনা করেন, তার আগে তারেক জিয়ার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে। এটা তার জন্য ওয়াজিব যে তারেক জিয়া শিরক করেছেন, তারপরে আমির জামাতের কাছে এসেছেন। কারণ প্রধানমন্ত্রী এই কাজ করেছেন, প্রধানমন্ত্রী চেয়ে কি শফিকুর রহমান বড় কিছু না? আগে প্রধানমন্ত্রী সহ 3 বাহিনীর প্রধানের বিরুদ্ধে ফতোয়া দেন, তারপরে আসবেন জামাতের আমিরের বিরুদ্ধে ফতোয়া দিতে। কারণ শরীয়ত তো সবার জন্যই সমান। আপনি জামাত, আপনার বিরোধিতা শুধু জামাত বিরোধিতা, এখানে শরীয়ত শিরক বেদাত এগুলো কিছু না। জামাত এমন একটা অবস্থায় পড়েছে, শহীদ মিনারে গেলেও দোষ, না গেলে দেখতেন, তবে গেছে ভালো হয়েছে, সমালোচনা কম হয়েছে, কিছু ধর্মীয় সমালোচনা। আর না গেলে এতক্ষণে বাংলাদেশের তোলপাড় তৈরি করে দিত মিডিয়াগুলো, বিভিন্ন মহল। তো গেছে ভালো হয়েছে, কিন্তু ওদের মনে বড় কষ্ট। আর জামাতের আমির সেখানে যে পুরো পরিস্থিতি বদলে দিয়েছে, হিসাব নিকাশ বদলে দিয়েছেন। এখন প্রধানমন্ত্রীও মোনাজাত করে, 3 বাহিনীর প্রধানও মোনাজাত করে। আবার শহীদ মিনার এখন দাড়ি টুপি ওলাদের শহীদ মিনার অনেকটা, সাদিক ক্যাম্প, এস এম ফরহাদ এরা টুপি মাথায় দিয়ে শহীদ মিনারে ফুল দেয়। অতএব এটা কিভাবে, কেন শিরক বেদাত হবে? আপনি বলেন, আপনি দলিল দেন, এটা বেদাতে হবে, এটা দলিল কি? এটা কি এবাদত? না, এবাদত হচ্ছে যতটুকু মোনাজাত করেছে। দেখেন দুইটা বিষয়, শহীদ মিনারের আচার কালচার, আমিরে জামাত থেকে শুরু করে জামাত এবং শিবিরের লোকজন যা করেছে, এটার দুইটা দিক। একটা হচ্ছে রাষ্ট্রীয় আচার, যেটা আমিরে জামাত স্পষ্ট করে বলেছেন। রাষ্ট্রীয় আচার যেটা, এটা মুবাহ, এর সাথে এবাদতের কোনো সম্পর্ক না। এবাদতের সম্পর্ক না থাকলে সেটা কখনো বেদাত হয় না। বেদাত হচ্ছে এমন কোন এবাদত যেটা সওয়াবের উদ্দেশ্যে করা হয়, যেটা আসলে সুন্নাহ স্বীকৃত না, যেটা নব উদ্ভাবিত, ওটাকে বলা হয় বেদাত। আর এটা তো এবাদতই মনে করা হয়, এটা রাষ্ট্রীয় আচার। রাষ্ট্রীয় এরকম হাজার আচার আছে যেগুলো সবাই করে, এটা মুবাহ। আর যেহেতু ইসলামপন্থী জামাত শিবির, তারা কি করেছে? তারা মোনাজাত করেছে ইসলামের বা ধর্মীয় জায়গা থেকে। ধর্মীয় কাজ ওখানে একটাই, সেটা হচ্ছে মোনাজাত। এখন আপনি ঝগড়া করতে পারেন যে এইভাবে মোনাজাত করা এটা কি সুন্নাতে আছে না নাই, ওইটা করেন, সমস্যা নেই, কিন্তু একটার সাথে একটা মিলাবেন না। অতএব এটা ভালো কাজ হয়েছে। আর আপনি এই দিকটার প্রশংসা কেন করছেন না যে বাংলাদেশ বদলে গেছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী শহীদ মিনারে দাঁড়িয়ে মোনাজাত করেন? এই যে নতুন প্যারাডাইম শিফট, নতুন ইতিহাস, প্রধানমন্ত্রী সহ সবাইকে বদলে দিলেন। জামাত না গেলে, ইসলামপন্থী না গেলে এই প্রভাব ওখানে পড়তো না। এখন ফতোয়াটা যদি আপনাকে দিতে হয়, আগে দিতে হবে তারেক রহমানের বিরুদ্ধে। দেখেন এখানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিরও কিছু লঙ্ঘন হয়েছে। যেমন 3 বাহিনীর প্রধানের আগে বিরোধী দলীয় নেতার পুষ্পস্তবক অর্পণ করার কথা, কিন্তু সেটা তো করেন নাই। ডাক্তার শফিকুর রহমানকে যথেষ্ট লেটে দেওয়া হয়েছে। যখনই দিক না কেন, ডাক্তার শফিকুর রহমান আগে যারা ফুল দিয়েছে তাদের সবার সমালোচনা আগে করবেন, ফতোয়া আগে দিবেন, তারপরে ডাক্তার শফিকুর রহমান বা জামাত শিবিরকে নিয়ে আসবেন। সাদিক ক্যাম্পের সিরিয়াল তো অনেক পরে ছিল। তবে শহীদ মিনার এবার কোনো ধাক্কি নাই। আগে বিরোধী দলকে কি অবমাননা করা হতো, এখন ওটা নাই। সরকারি দল, বিরোধী দল সবাই কত সুন্দরভাবে মিলেমিশে ফুল দিয়ে এসেছে। কত সুন্দর একটা ঐক্যের বাংলাদেশ। আপনি এইটা দেখেন না, আপনি এসেছেন ফতোয়াবাজি করতে। দর্শক, জামাতের লোকজন অনেকে কনফিউজড যে আগে কেন যায়নি, এখন কেন। ভাই আগে তো প্রধান বিরোধী দল হয়নি, আগে যাবে কেন? এবার প্রধান বিরোধী দল হয়েছে, গেছে। জামাতকে আগে এত বড় পোস্ট পেয়েছিল, যার প্রয়োজন হয়নি। আর আগে যাইতে চাইলেও কি আপনাকে ওইভাবে সিরিয়াল দেওয়া হতো? আপনি তো সকাল 10টায় সিরিয়াল পাবেন ফুল দিতে। এখন গুরুত্বপূর্ণ বলে একটা পর্যায়ে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর পর কয়েকজন তারপরেই পেয়েছে। অতএব আগে কেন যায়নি? আর জামাত অতীতে শহীদ মিনার যাওয়া হারাম এরকম কোনো ফতোয়া কখনো দেয়নি। অতএব এটা জামাতের পরিবর্তন নয়, সব কাজ সবসময় করতে হয় না। এখন প্রয়োজন হয়েছে, এখন করেছে, এখন সুযোগ এসেছে, করেছে। প্রধানমন্ত্রী হিসেবে যে কাজ করতে হয় ওই কাজ কি আমি আপনি করবো না? ওটা প্রধানমন্ত্রী হওয়ার পর, বিরোধী দলীয় নেতা হওয়ার পর এখন এটা করতে হয়েছে। এটা নিয়ে জামাতের মধ্যে কনফিউশনের কিছু নাই। জামাতের অনেকে প্রশ্ন করেছে, ভাই আগে তো করে নাই, আগের আমিরে করেনি, এখন করেছে। ভাই আগের আমিরে তো এই পর্যায়ে যেতে পারেনি। আগের আমিরে চাইলেও তো ওখানে সিরিয়াল পেতে না, এখন পেয়েছে। বুঝতে পারছেন? আর জামাত অতীতে কখনো শহীদ মিনার বা এই ফুল দেওয়া এগুলোর বিরুদ্ধে ফতোয়া দেয়নি, কখনো বলেনি যে এটা বেদাত বা হারাম বা শিরক, এটা কখনো বলেনি। নাম্বার 1। এরপর আসেন এই বিষয়টা কেমন, একটা ছোট্ট উদাহরণ দিই। যেমন এই যে ব্যাংকিং সিস্টেম, এই যে কাঠামোগত শিডিউল ব্যাংক, এটা কিন্তু এটার ইতিহাস বেশি পুরানো নয়, আর এটার সাথে মুসলিমদের সম্পর্ক না। এই ব্যাংকিং সিস্টেম, ফর্মাল ব্যাংকিং সিস্টেম, এটা প্রাচীনকালে কিছু কিছু জায়গায় অস্তিত্ব পাওয়া যায়। মুদ্রা ব্যবস্থা, এটা চীনাদের সাথে সম্পর্কিত। আমি ব্যাংকিং পদ্ধতি বিকাশ নিয়ে আলোচনা করছি না, কিন্তু যখন ব্যাংক একদম একটা রিয়ালিটি হয়ে গেছে, এরপরে ওইটাকে ইসলামাইজ করে ইসলামী ব্যাংক করা হয়েছে। এরকম গণতন্ত্র সমাজে কায়েম হয়ে গেছে, তারপরে গণতন্ত্রকে ইসলামিক করা হয়েছে। আপনার আখিরে যদি ঠিক থাকে, আপনার উদ্দেশ্য যদি ইসলাম হয়, ইসলামে ন্যায় ইনসাফ হয়, তাহলে আপনি এই গণতন্ত্র গ্রহণ করবেন এবং সেটা হবে ইসলামিক গণতন্ত্র। আপনি যদি এই সুদী ব্যবস্থা পরিবর্তন করে কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে, একটু আলাদা করে, কিছু ঝুঁকি নিয়ে যদি আপনি একটা
ব্যাংক করেন, তাহলে সেটা হবে ইসলামী ব্যাংক। তো এরকম শহীদ মিনারে এবার যেটা হয়েছে, আপনার আকীদা পরিবর্তন করেছেন যে না, আমি ফুল টুল দিয়ে এতে শহীদের কিছু হবে না, এটা সওয়াবের কিছু না, এটা রাষ্ট্রীয় আচার, এবং ওখানে ধর্মীয় কাজ হিসেবে আমি মোনাজাত করব, এইভাবে এটাকে